এটা দিয়ে শুরু করবো, একটা ছোট্ট একটা বিক্ষোভ। বলছি যে মুখ্যমন্ত্রী একটা তার বক্তব্যে একটা জায়গায় বলেছেন যে বউকে দিয়ে ঘুগনি বানিয়ে বাস স্ট্যান্ড প্ল্যাটফর্মে বিক্রির পরামর্শ তিনি দিচ্ছেন। তারপরেই দেখা গেল যে চপ মুড়ি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বেকার চাকরি প্রার্থীরা। তখন এটা কোনো কাজের কথা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী গোটা বাংলায় শিল্পে একটা বিপ্লব এসেছে। বড় শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, স্বনির্ভর গোষ্ঠীর শিল্প শুধু উৎপাদন করিয়ে দেওয়া নয়, তার বিপণন পর্যন্ত। এর পাশাপাশি এত বড় দেশ, এত বড় রাজ্য, এত মানুষ, সেখানে মুখ্যমন্ত্রী যদি অভিভাবকের মতো পরামর্শ দেন যে যদি হাতে কিছুটা সময় থাকে তাহলে আপনি এটাও করতে পারেন, তার মানে তিনি কখনোই বলছেন না যে তুমি শিল্পে কাজ করো না, তুমি শিক্ষকতা করো না। তিনি তো শিল্পে কর্মসংস্থান তৈরি করেছেন। 2011-এর পর থেকে রেকর্ড কর্মসংস্থান হয়েছে। আজকে উনি পূর্ণাঙ্গ সমস্ত হিসাব দিয়েছেন। আরও কর্মসংস্থান হতে চলেছে, আরও চাকরি হতে চলেছে। কিন্তু এবার বড় শিল্পের চাকরি, তথ্য প্রযুক্তিতে চাকরি, বড় বড় ব্র্যান্ড আসছে, মাঝারিরা আসছে, স্বনির্ভর গোষ্ঠী, হস্তশিল্প, কুটির শিল্প, তাতে কর্মসংস্থান এবং আয় বাড়ছে। বাংলায় করোনার সময় দেখা গেছে জাতীয় আয়ের গড় কমে গেছে মাথাপিছু, বাংলায় বেড়ে গেছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাউকে বলে থাকেন, তা আপনি রাস্তায় আমরা দেখি না কেউ, আমরা কি তাদের ছোট হিসাবে দেখি? এই যে ঘুগনি বিক্রি হচ্ছে বা এই ধরনের কিছু হাতে তৈরি জিনিস কেউ বিক্রি করছেন, তো এটাও তো একটা পেশা। মুখ্যমন্ত্রী কাউকে বলেননি তুমি ওটা না করে এটাই করো। মুখ্যমন্ত্রী বলেছেন যদি তোমার হাতে আপাতত কিছুটা সময় থাকে তুমি এটা করতে পারো, এটা একটা পরামর্শের। তার সঙ্গে তো তিনি চাকরির ব্যবস্থা করছেন। সমাজের সবটা শাখায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধরনের এই তথ্য প্রযুক্তিতে, যেটা উচ্চ মেধাভিত্তিক, কতগুলো বড় কোম্পানি ভারতবর্ষের মধ্যে থেকে পশ্চিমবঙ্গকে বেঁচেছে বলুন তো। বিপুল সংখ্যক সেখানে কোম্পানি এসছে। জেলায় জেলায় শিল্প তালুক হচ্ছে নানা রকম শিল্প নিয়ে। বাম জমানায় তো শিল্প উঠে গেছিল, লাগাতার ঘেরাও, বন্ধ, শিল্পে অস্থিরতা, অশান্তি। এখন শিল্প বন্ধু, শিল্প বান্ধব সরকার। তো সেখানে উচ্চ মেধা যারা আছে, যারা পরীক্ষা দিয়ে বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকরি পাবেন, তারা 100 বার পাবেন। তার বাইরেও যদি কেউ থাকেন, যদি কারুর হাতে কিছুটা সময় থাকে, যদি মুখ্যমন্ত্রী বলে থাকেন যে এটাকে তৈরি করতে, তো অসুবিধাটা কোথায়? আপনি নিজে ঘুগনি খেতে দাঁড়াচ্ছেন না, আপনি নিজে ফুচকা খেতে দাঁড়াচ্ছেন না, আপনি চপমুড়ি খেতে ভালোবাসেন না, সেই ইন্ডাস্ট্রিটাতে কতগুলো লোক খেয়াল করেছেন, কত বড় কর্মসংস্থানের জায়গা খেয়াল করেছেন? ফলে সেটা দিয়ে লঘু করে এক শ্রেণীর মানুষের পেশাকে কিন্তু আপনারা অপমান করছেন। কিন্তু আজকে যারা চাকরি পাইবে বলে, মানে নতুন চাকরি প্রার্থীরা, তারা চপ মুড়ি কেটলি দিয়ে চা নিয়ে প্রতীকীভাবে আজকে প্রতিবাদ করবে না, তারা যদি মনে হয় সস্তা রাজনীতি করে ছবি তুলবেন, ওনাদের পূর্ণ অধিকার আছে। ওদের যদি মনে হয় যে চা চপ দিলে কাগজে ছবি উঠবে, ওনাদের কোনটা উদ্দেশ্য? যে ওনাদের চাকরি পাওয়াটা যদি উদ্দেশ্য হয়, তাহলে বাম রাম কংগ্রেসকে বলুন অকারণ মামলা করে জটিলতা করছেন কেন? মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তো চাইছেন জটটা খুলতে। কোথাও যদি কোনো ব্যক্তি বা কোনো সিস্টেমে কোথাও কোনো ভুল থাকে, সেই জায়গাটাতে তদন্ত হতে পারে। কিন্তু গোটা প্যানেল বাতিল করো, এই করো, তাই করো, এগুলো করে তো ওরাই কর্মপ্রার্থীদের বিপদে ফেলেছে। জিজ্ঞাসা করুন না তাদের, এই 32,000 যাদের চাকরি থেকে গেল, তাদের জিজ্ঞাসা করুন কারা বাধা দিচ্ছিল। শারীর শিক্ষা, কর্মশিক্ষা, জিজ্ঞাসা করুন কারা এইসবের বাগড়া দিতে গেছে। তো সুতরাং এখন এদের যদি মনে হয়, এদের মধ্যেও নিশ্চয়ই রাজনৈতিক দলের কিছু সমর্থক বা রাজনৈতিক দলের কিছু লোকজন আছেন, তাদের যদি মনে হয় যে ওই সব করে তাদের হবে, একটু অন্য রাজ্যগুলোর নমুনা দেখুন না। দিল্লির উপখণ্ডে তো কৃষকদের মানে পিটিয়ে ছাল তুলে দিয়েছিল। রাজস্থানে তো যুদ্ধ চলছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন না? সাধারণ মানুষের উপর রাষ্ট্রীয় দমন পীড়ন চলছে, সেগুলো তো কোনো খবরে আসে না। ফলে এখানে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে। এখন বিরোধী দলের হাতে তামাক খেয়ে ছবি তোলার জন্য কেউ যদি চপমুড়ি নিয়ে ঘোরে, তাদের ব্যাপার। আর একটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে একটা বড় রিলিফ দিয়েছে যে 31 আগস্ট পর্যন্ত, মানে আরও 8 মাস এই নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়েছে। মানে নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন না, এটা তো মানে আমরা এটা বলতে পারি নতুন সরকার হবে, কিন্তু নতুন মুখ্যমন্ত্রী হবেন না, মুখ্যমন্ত্রী একই থাকবেন।
এবং এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি তার বক্তব্য জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের যা রায়, যে সময়সীমা আছে। তো আমাদের মানে এটা আমরা একদম নিশ্চিত থাকতে পারুন যে সরকার হবে, হ্যাঁ, তৃতীয় মা মাটি মানুষের সরকার ছিল, ওটা চতুর্থ মা মাটি মানুষের সরকার হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এখন আছেন এবং সেই আগস্ট মাসেও মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন। আর একটা হচ্ছে 25 বছর ধরে নিয়োগ নেই, প্যারা টিচার দিয়ে চলছে স্কুল, তার প্রতিবাদে পাহাড়ে, হ্যাঁ, তার প্রতিবাদে পাহাড়ে 365টা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন শিক্ষকরা। এটা সম্ভব না, এটা রাজনীতির কোনো বিষয় নয়। কারণ এটা বাম জমানাতেও মানে দীর্ঘ শিক্ষক নিয়োগ হয়নি, শিক্ষা পরীক্ষায় কেলেঙ্কারি হয়েছে, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় সিপিএমের প্রথম সারির নেতাদের আত্মীয়দের বসিয়েছিল বলে মানে একটা তুলকালাম কাণ্ড হয়েছিল ওখানে সিপিএমের বিরুদ্ধে। ফলে এসব গল্প, হ্যাঁ, মানে আজকে হাতে ফেসবুক আছে বলে যারা পণ্ডিতি করছে, একটা ফেসবুকের আগেও একটা পৃথিবী ছিল, সেখানে একটা সিপিএম ছিল, সেখানে সব রকম পাপ হতো। তো সেইটা এখন যদি হয়, এবং সেটা বাকিটা শিক্ষা দপ্তর তারা বলতে পারবেন। আজকে দৃষ্টিহীন শিক্ষকরাও তারা মানে চাকরি প্রার্থীরাও তারাও আজকে আন্দোলন করেছেন যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন তারা। দেখুন, নিশ্চিতভাবেই বিভিন্ন পেশায় আরও যাদের যা বক্তব্য তারা করতে পারেন, এখন সেটা তারা তাদের বক্তব্য জানিয়েছেন। এবার রাজ্য সরকারও নিশ্চিতভাবে মানবিকভাবে যা যা করার করেছেন, যা যা করার করবেন। আবার কিছু করতে গেলেও তো দাঁড়াবে, একটা কিছু জন করতে যাবেন মানবিক দিক থেকে আইনসম্মতভাবে, সেটাকে আবার জট পাকিয়ে এই সিপিএম কংগ্রেস বিজেপির আইনজীবীরাই তো আবার গিয়ে সেটাকে স্টে নিয়ে আসবেন। ফলে যারা যারা আন্দোলন করবেন তারা আগে বাম রাম কংয়ের আইনজীবীদের এফিডেভিট নিয়ে আসুন, যে তারা আবার আপনাদের মঞ্চেও আসবে, আবার আপনারা চাকরি পেলে বিরোধিতা করবে, এইটা যেন অন্তত না করে। মদন মিত্র উনি রাজারহাটের একটা সভায় মন্তব্য করেছেন যে রাম হিন্দু ছিলেন না, উনি মুসলিম ছিলেন। মানে বিজেপি নেতাকেও বলেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তিনি ভুল প্রমাণ করতে পারেননি, মদন মিত্র দাবি করছেন। মদনদার বিচার করার ক্ষমতা আমার নেই, হ্যাঁ, ফলে মদনদা যখন কিছু বলেছেন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু আপনারও কি একই মত, কি রাম মুসলিম ছিলেন? না, দেখুন, আমি এই বিষয়টা খুব একটা পারদর্শী নই। আমি একটি মানে রামায়ণ পড়েছি, হ্যাঁ, সেখানে আমি ওই অযোধ্যা কেন্দ্রিক কিছু বিষয় জানি। আমি রামায়ণের দুটো জায়গা জানি, মানে 3টে জায়গা প্র্যাকটিক্যালি। একটা জানি অযোধ্যা, যেটায় রাম যে জায়গাটায় উনি রাজা বা ইত্যাদি। একটা জানি লঙ্কা, যেটায় রাবণ থাকতেন। আর একটা জানি বিঠুর, কানপুরের কাছে, যেখানে সীতাকে পাতাল প্রবেশ করতে হয়েছিল। তাহলে এর বাইরে আমি গোটা বিষয়টা খুব একটা জানি না। যে স্কুলে ছাত্রছাত্রীদের হাজিরা খাতায় আলাদা রঙের কালি ব্যবহারের নির্দেশ ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক। বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি যে শিক্ষা ব্যবস্থার মতো সংবেদনশীল ক্ষেত্রে এই ধরনের নির্দেশিকা জারি করার আগে সর্বস্তরের মতামত নেওয়ার প্রয়োজন ছিল। অন্যদিকে শাসক দল বলছে যে এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। প্রশাসনিকই তো, এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। এর মধ্যে সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। এর মধ্যে কি মানে এটার সঙ্গে কি, এটা রাজনীতি কিসের? যদি প্রশাসন কোনো সিদ্ধান্ত, আমি কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে বলছি না, প্রশাসন কোনো সিদ্ধান্ত নিলেই বিরোধীদের বিরোধিতা করতে হবে, তো কী? ওই যে ভোটের প্রচার আগামী শনিবার প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী আবার খালি হাতে আসছেন। ভোট এলেই প্রধানমন্ত্রী আসেন। এই প্রধানমন্ত্রী এবং অমিত শাহ এবং তার সঙ্গে কখনো ওই ইডি সিবিআই, এদের যাতায়াত দেখলে, এদের গতিবিধি দেখলে বোঝা যায় আবহাওয়া অফিসের মতো যে ভোট আসছে। প্রধানমন্ত্রী আসবেন এবং ওই টেলিপ্রম্পটার দেখে কিছু বক্তব্য রাখবেন, যার সঙ্গে বাংলার মানুষের উন্নয়নের কোনো সম্পর্ক নেই। বাংলার টাকা যে আটকে রেখেছে, শ্রমজীবী মানুষের টাকা, তার নাম নরেন্দ্র মোদী। বাংলার 100 দিনের কাজ করিয়ে টাকা দেয়নি, তার নাম নরেন্দ্র মোদী। বাংলাকে অপমান করেছে, বাংলা ভাষাকে, বাংলার মনীষীদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছে এই নরেন্দ্র মোদীর বিজেপি দল। মতুয়া সম্প্রদায়কে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে এই বিজেপি। ফলে ড্যামেজ কন্ট্রোল করতে প্রধানমন্ত্রী আসছেন। বাংলার মানুষ
তাকে আবারও প্রত্যাখ্যান করবেন। এবং আমরা আবার চ্যালেঞ্জ দিয়ে রাখছি এটা, যে এবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ প্রচারে এসে যে যে বিধানসভার মাটিতে পা রাখবেন, অন্য আসন তো জেতা হবেই, তার প্রত্যেকটা যেখানে যেখানে পা রাখবেন সেই বিধানসভাগুলো থেকে ঘাসের উপর জোড়া ফুল বেরিয়ে আসবে এবারের বিধানসভা নির্বাচনে। বলছি রানাঘাট, উনি পার্টিকুলারলি রানাঘাটে আসছেন কি মানে মতুয়ার সমস্যা ওনারা বুঝেছেন আত্মঘাতী কাণ্ড হয়েছে এসআইআরে, মুখে বলতে পারছেন না, ওদের ক্রিয়াকলাপ দেখে বুঝতে হবে। আত্মঘাতী কাণ্ড কারখানা করেছেন এসআইআর নিয়ে, এবং মতুয়া সম্প্রদায়কে কিছু দিনের জন্য, কিছু মানুষকে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করেছিলেন। আজকে মতুয়া সম্প্রদায়ও বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তাদের শুভানুধ্যায়ী, তাদের সম্মান দেন, তাদের বন্ধু। আর বিজেপির জন্য তারা মাঝখানে এসে পড়েছেন, বলছে সিএ ক্যাম্পে গিয়ে ফর্ম ভরো। আর যেই মুহূর্তে সিএ ক্যাম্পে গিয়ে ফর্ম ভরবেন, আপনার নিজের ঘোষণা করা হয়ে যাবে আপনি ভারতের নাগরিক নন, তারপরের গ্যারান্টি কে দেবে? আপনি তো তখন আপনি সরকারি সুযোগ সুবিধা হয়তো পাবেন কি পাবেন না, অনিশ্চয়তায় চলে যাবে। নাগরিকত্ব পাবেন কি পাবেন না তার এখনও কোনো প্রশাসনিক অর্ডার নেই। এই গোটা জিনিসটা বিজেপি বুঝেছে এতদিনে, যে এইবার মতুয়া সম্প্রদায়ও চরম ক্ষুব্ধ এবং তাদেরকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সেই ড্যামেজ কন্ট্রোল করতে প্রধানমন্ত্রী আসছেন, এবং মতুয়া সম্প্রদায় কোনো অবস্থাতেই আর বিভ্রান্ত হবেন না, কারণ তাদের এই অনিশ্চয়তার কালো মেঘ তাদের উপর চাপিয়ে দেওয়ার দায় এই বিজেপি এবং নরেন্দ্র মোদী, অমিত শাহের। কিন্তু সলিউশন দিতেও পারে। ওনাকে বলছেন যে মতুয়া নাগরিকত্ব এবং ভোটার কার্ড নিয়ে মতুয়াদের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে, জটিলতা তৈরি হয়েছে, সেটা সলিউশন দেবেন। যদি উনি সলিউশন কোনো ঘোষণাও করতে যান, তাহলেও সেটা মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ করেছে বলে ওনাদের এখন নানা রকম কথা বলতে হচ্ছে। যদি ওনাদের প্রকৃত কোনো পরিকল্পনা থাকতো তাহলে তো সেটা আগেই করে দিত। যদি ওনাদের মতুয়াদের নিয়ে কোনো পরিকল্পনা থাকতো তাহলে তো সেটা এসআইআরের সঙ্গে সঙ্গেই সেই প্যাকেজটা ঘোষণা করে দিতেন। সেটা তো করেননি। যখন তারা অথই জলে পড়ে গেছেন, যখন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের পাশে দাঁড়িয়েছেন, এখন ড্যামেজ কন্ট্রোল করতে কিছু বলতে এলেন, তাহলে তো তৃণমূল কংগ্রেস যদি প্রতিবাদ না করতো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেখানে গিয়ে আওয়াজ না তুলতেন, তাহলে বিজেপি ফিরেও তাকাতো না। বলছি এই যে মতুয়া যে জটিলতা তৈরি হয়েছে, এটা এবারের ভোটে কতটা প্রভাব করতে পারে বা ফ্যাক্টর হতে পারে? এটা এই মুহূর্তে এই নিয়ে মন্তব্য করার সময় এখনো এটা আসেনি, বড় কিন্তু অংশ। মতুয়া সম্প্রদায়কে চিরকাল শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় মা বীণাপাণি দেবীকে মায়ের মতো শ্রদ্ধা করতেন। তো এখন কিছু মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করেছিল বিজেপি। এখন মতুয়া সম্প্রদায় বুঝতে পারছেন যে বিজেপির জন্যই তারা বিপদে পড়েছেন। বাকিটা দেখাই যাক। বলছি 22 তারিখ নতুন দল ঘোষণা করছেন হুমায়ুন কবির। মানে সবার আয়োজন করতে গিয়ে মাঠ পাচ্ছেন না, তিনি অভিযোগ করছেন, বাধ্য হয়ে ব্রিগেডে করুন। মাঠ পাট না পেলে তো কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে। তো ওনারা তো বিজেপিরই সি টিম ডি টিম, তো ব্রিগেডে করুন। কে বারণ করেছে? এই রোজ এই গল্প শুনতে ভালো লাগছে না, 90টা আসন দেবো, অমুক দেবো। ব্রিগেডে ঘোষণা করুন, 294টায় প্রার্থী দিন, রেজাল্টের দিন বিকেলে কথা হবে। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগম, তিনি আজকে রিজাইন করেছেন এবং তিনি অভিযোগ করছেন যে এই জেলা পরিষদটা আগাগোড়া দুর্নীতিগ্রস্ত এবং পদত্যাগে বাধ্য হয়েছে। বলতে এবং ওই জেলা পরিষদকে উনি চোর জেলা পরিষদ বলেছেন। একেবারেই বলতে পারবো না। যারা দেখছেন, যারা ওই বিষয়টার সঙ্গে যুক্ত, তারা বলতে পারবেন। যেটা জানি না সে নিয়ে কোনো মন্তব্য করবো। কিন্তু এই যে মতুয়া ভোট এবারের বিধানসভা নির্বাচনে কি বিজেপির মাথা ব্যথার কারণ হবে? কারণ একটা বড় সংখ্যক শুধু মতুয়ারা তো বিপদে বটেই, কিছু দিনের জন্য বিভ্রান্ত হয়ে বিজেপির কথায় যে অংশের মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন, এবং মূলত সিপিএমের ভোটারদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছিল, তারা ভেবে দেখবেন যে মতুয়ারা যেমন বড়সড় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, আরও বহু সংখ্যক মানুষ যারা অন্য বিজেপিকে কিছু কথায় ভুলে ভোট দিয়েছিলেন, তারা এবার বিজেপিকে ভোট দেবেন না। আপনারা মিলিয়ে নেবেন, বিজেপির পার্সেন্টেজ অফ ভোট ভয়ঙ্করভাবে কমতে চলেছে। এখন বাকিটা বিজেপি সিপিএমের এই মিডিয়া, সোশ্যাল মিডিয়া নির্ভর নেতাগুলো কি করছে ভগবান জানে, যে নিজেদের ভোট খানিকটা ফিরিয়ে আনতে পারবে কি পারবে না তাদের ব্যাপার। আমাদের ভোট বাড়বে, আমাদের আসন বাড়বে। গতকাল নিউ টাউনে যে যুক্তি যে আগুন লেগেছিল তার প্রসঙ্গে অমিত মালব্য যে টুইট করেছে, বলছে ঘুরপথে নাগরিকত্ব দিতে আগুনের নাটক,
নিউ টাউনে ঘূর্ণির ঝুঁকিতে আগুনে চাঞ্চল্য অমিত মালব্যকে বলুন দয়া করে পশ্চিমবঙ্গে এসে কোনো একটা গ্রামে দাঁড়িয়ে কথা বলতে। এই দিল্লি থেকে টুইট করা এটা না সহ্য হচ্ছে না, এ খুব সমস্যার ব্যাপার। এটা মানে যার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই তিনি প্রত্যেক, আচ্ছা আমরা যদি এবার গুজরাটের সেতু ভাঙা নিয়ে অমিত মালব্য দেখতে পাচ্ছেন না, পরপর সেতু ভেঙে যাচ্ছে। কুম্ভ মেলায় ইউপিতে মৃত্যুর মিছিল হলো, অমিত মালব্য চুপ। গুজরাটের সেতুর পর সেতু ভেঙে যাচ্ছে, অমিত মালব্য চুপ। বেঙ্গালুরুতে আইপিএলের পদপিষ্ট হয়ে 11 জনের বেশি এবং কম বেশি 30 জন হতাহত, অমিত মালব্য চুপ। সুতরাং বাংলার বাইরে থেকে, আচ্ছা এই অমিত মালব্য বলেছিল বাংলা ভাষা বলে কোনো ভাষা হয় না, বাংলা হচ্ছে বাংলাদেশি ভাষা। যে বাংলাকে অপমান করে, যে বাংলা ভাষাকে বলে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, সেই ব্যক্তি বাংলার বিরুদ্ধে কুৎসা করার জন্যই তিনি আছেন। তার কথার উত্তর দেবো কেন? তিনি বলছেন যে তিনি কি বলছেন বড় কথা নয়, আপনি কি বলছেন সেটা বড় কথা। ওকে জিজ্ঞেস করেছিলেন বাংলা ভাষা আছে না নেই? আপনার চ্যানেলে কেউ জিজ্ঞাসা করেছিল যে বাংলা ভাষাটা আছে না নেই, উনি ক্ষমা চেয়েছেন কিনা? তাহলে ওর কথা নিয়ে আমাদের জিজ্ঞাসা করছেন কেন? যে ব্যক্তি বলেছিল বাংলা ভাষা বলে কোনো কথা হয় না, বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা, সে দিল্লি থেকে বসে বাংলাকে অপমান করে যাবার আপনারা তার ব্রিফিং নিয়ে আমাদের জিজ্ঞাসা করবেন? তাকে আপনারা জিজ্ঞেস করেছিলেন যে বাংলা ভাষাকে অপমান করলেন কেন? সেটা আগে চালান, তারপর তার কথার উপর আমায় জিজ্ঞাসা করবেন। বলছি এই মতুয়া একটা বিষয় যে কৃষ্ণেন্দু যেটা বললো যে এই যে 8 মাস সময়ের সীমা বাড়িয়ে দেওয়া সুপ্রিম কোর্টে, সেইটা নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে এই ভোটের অঙ্ক মাথায় রেখেই কি নিয়োগের জন্য রাজ্য শীর্ষ আদালতে বাড়তি সময় চাইলো, এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি তো ভোটের অঙ্কেই মামলা করে করে অর্ধেক চাকরিগুলো জট পাকিয়েছেন। উনি তো ভোটের অঙ্কেই করেছেন, উনি তো ভোটের অঙ্কেই চলেন। উনি তো আবার যাদের চাকরি দিতে হবে বলে যাদের ধর্ণা মঞ্চে যান, তারা চাকরি পেলে সেই চাকরি আটকাতে আবার মামলা করেন, সেটা উনি তো সেটা উনি ভোটের স্বার্থে করেন। বলছি এই মতুয়া এটা কোন এথিক্সে পড়ে যে একজন আইনজীবী একজন ক্লায়েন্টকে চাকরি দিতে হবে বলে তার হয়ে অ্যাপিয়ার করছে, আবার চাকরি পাওয়ার পর তার চাকরি বাতিল করতে হবে বলে কোর্টে যারা লড়ছে, এটা কোন এথিক্সে পড়ে? সেগুলো ভোটের স্বার্থে করছেন। বলছি মতুয়া ভোট যেমন বিজেপির একটা আশঙ্কার কারণ এই পরিস্থিতিতে, আর হুমায়ুন কবির বলছেন তার টার্গেট হচ্ছে মুসলিম ভোট, এটা কি তৃণমূলের আশঙ্কার কারণ? কোনো আশঙ্কার কারণ নেই। যে ব্যক্তি হুমায়ুন কবিরকে আমরা মুখ লাগাতেই চাই না, উনি ওনার মতো কথা বলে যান, অনবরত বলে যান, আগেকার দিনের ফাটা রেকর্ডের মতো কাঁটা আটকে গেলে যা একই আওয়াজ বেরোয় উনি বেরিয়ে যান। সুতরাং মানুষ জানেন 2019 সালে এই হুমায়ুন কবির বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন। ওনার যদি বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধা থাকতো তাহলে কি উনি বাবরি মসজিদ ভাঙা বিজেপির ক্যান্ডিডেট হতে পারতেন? যে বিজেপির ক্যান্ডিডেট হয়েছে 19 সালে, যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল, সে বলছে আমি বিজেপির বিরুদ্ধে লড়ব। মানুষ জানেন এই ধরনের ছুটকো ছাটকা এগুলো সব নানা রকম প্রচারের আলোয় রাখবে, কারণ বিজেপি চায় এরা প্রচারের আলোয় থাকুক। একটা ভোট তৃণমূলের বাইরে পড়া মানে সেটা ঘুরিয়ে বিজেপির হাত শক্তিশালী করা। ঠিক আছে, আর কিছু? ওকে, আমার একটা আছে ছোটখাটো আছে যে একটা বলছি যে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের অফিসের সামনে ব্যাপক রকম বিক্ষোভ, এবং সেটা মনে করা হচ্ছে যে পাকিস্তান এটা করে। আমি এখন এটা নিয়ে কোনো মন্তব্য করবো না। এখন এটা আন্তর্জাতিক বিষয়, খতিয়ে দেখে আমাদের নেতৃত্ব বলবেন, আমি কোনো মন্তব্য করবো না। পুরসভায় আজকে হাউস চলছিল, সেখানে সজল ঘোষ তার একটা মন্তব্যে উত্তাল হয়ে উঠেছে যে মিনি পাকিস্তান হয়ে গেছে কলকাতা। সেটা ওখানকার আমার পুরসভার নেতারা তো যা যা বলার বলেছেন, প্রতিবাদ করেছেন। আচ্ছা আচ্ছা, এই শত্রু দিল্লির নেতারা বলছেন না, একটু প্লিজ বলুন। ওরা পার্লামেন্ট একদম পার্লামেন্টের বিষয়, যেটা বিষয় না কিন্তু প্রক্সি। আরে আমি যেটা পার্লামেন্টের বিষয়, আমি কেন সেখানে পার্লামেন্টের চলছে, পার্লামেন্টে আমাদের নেতৃত্ব রয়েছেন, আমি কেন কলকাতা থেকে বলবো? আজকে শুভেন্দু অধিকারী বলেছেন যে বিগত 14 বছরেরও বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের পরিণতি আজকে শিল্পহীন বিগত 14 বছরে পশ্চিমবঙ্গ। আপনারা জিজ্ঞেস করলেন না, বিগত 14 বছরের মধ্যে 11 বছর তো আপনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন।
তাহলে 14 বছর টেনে কথা বলতে গেলে তো তার দায় দায়িত্ব সবটাই থেকে যায়। যদি কেউ 14 বছর, তার দায় দায়িত্ব সবটাই থেকে যায়। যদি কেউ 14 বছর টেনে কথা বলতে চায়, তার মধ্যে 11 বছর তো সেই ব্যক্তি তৃণমূলের শীর্ষ নেতৃত্বে, এবং তখন তিনি তো প্রকাশ্যে বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র উন্নয়ন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই কর্মসংস্থান চলছে। এ তো ব্যাখ্যা দিয়ে তিনি বুঝিয়েছেন। এখন তিনি কোনো কারণে বিজেপিতে আছেন বলে ভিত্তিহীন কুৎসা করতে হচ্ছে। বলছি যে গতকাল থেকে একটা আলোচনা রয়েছে যে কলকাতার অনেকগুলো বিধানসভা কেন্দ্র যেখানে তৃণমূল কংগ্রেসের 21 সালে জয়ী প্রার্থীদের যে লিড, তার 3 গুণ লোকের নাম এসআইআরে বাদ গেছে। তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা তো বিজেপি চাইছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বৈধ নাগরিকদের নাম কাটতে। এবার বৈধ নাগরিকদের নাম যাতে থাকে, তৃণমূল কংগ্রেস সর্বতভাবে, আমাদের কর্মীরা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাকি নির্দেশ আগামী 22 তারিখ দিয়ে দেবেন। এখন আপনারা মানে বিজেপি যেটাকে কৃতিত্ব বলে দেখাতে চাইছে, নাম কাটা ইত্যাদি, আমরা বলি বিজেপি না একটা গ্যাস বেলুন তৈরি করছে, আমরা একটা আলপিন শুধু ঠেকিয়ে দিচ্ছি তাতে। সেটা হচ্ছে একটা ভোটারের একটা বিধানসভা কেন্দ্রে মোট ভোটার, আর আপনি দেখুন সর্বশেষ ভোট 2024 সালের লোকসভা ভোটে পার্সেন্টেজ অফ পোলিং কত হয়েছে? 100% তো পোলিং হয়নি, তো পোলিং তো হয়েছে একটা 70-75, তাহলে 25%, একটা তর্কের খাতিরে ধরছি, তাহলে 25% পোলিং হয়নি। তো বাড়িতে সুস্থ লোক বসে থেকে লোকসভায় ভোট দিতে যায়নি, এই সংখ্যা খুব কম। তাহলে এই 25%টা এলো কোথার থেকে? তো তারাই তো মৃত, তারাই হয়তো এখান থেকে ওখানে শিফট করেছেন, তারা এখান থেকে করেছেন। ফলে বিজেপি যেটা একটা কৃতিত্ব নিতে চাইছে, আমরা এত এবার দেখিয়ে দেবো, আরে ওই ভোটটা তো পড়েইনি, ওটা ছাড়াই আমরা জিতেছি। এবার তফাৎটা কী হবে? আগে যেটা পার্সেন্টেজ অফ পোলিং ছিল, এবার পার্সেন্টেজ অফ পোলিংটা অনেকটা বেড়ে যাবে, কারণ ওই মৃত অমুক বাইরের এগুলো থাকবে না। তো ফলে আমরা মানে আমাদের জয়ের ব্যবধান আগের থেকে বাড়বে, আর পার্সেন্টেজ অফ পোল্ড ভোটের রেশিওটাও বাড়বে। কুলতলি সহ সুন্দরবন অঞ্চলে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বন দপ্তরের বিরুদ্ধে বেআইনি টাকা তোলার অভিযোগ বলতে হবে না, এইসব যার যা মনে আসছে বললে হয়। বলছি যে কালকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা একটা বিশেষ শব্দবন্ধ দেখেছি, তা হলো আধিক্যতাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা শুধু নন, তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি যে শব্দবন্ধ ব্যবহার করেছেন বা তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, তার উপর আমি কোনো মন্তব্য করব। পুলিশকেও উনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সরাসরি, শাসক দলের সেক্রেটারি। সেটা আপনি শুনতেই পেয়েছেন এবং আপনারা তো দেখিয়েওছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনও তো যা যা পদক্ষেপ নিয়েছেন, তার মধ্যে দিয়েও আপনারা তো দেখতে পাচ্ছেন কাদের কাদের বিরুদ্ধে কী কী রাজ্য সরকার স্টেপ নিয়েছে। তো সুতরাং এই নিয়ে আমাদের তো এক্ষুনি আর কথা বলার কিছু নেই, বিরোধীদেরও কিছু বলার নেই, আমাদের ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আর বিরোধীদের প্রশ্ন করার অবকাশ নেই। অশোক দিন্দার ব্যাপারে কি বলবেন? তিনি সেদিন ওদিন মাঠে ছিলেন। অশোক দিন্দা সম্পূর্ণ দ্বিচারিতা করছেন। অশোক দিন্দা তিনি সপরিবারে মাঠে ছিলেন, ওনাকে বলতে হবে উনি কোন কার্ড নিয়ে ঢুকেছেন, মাঠে ওনাকে ঢুকতে দিল কে ডেকেছিল। এবং উনি যে একটা প্রথম একটা কথা বলেছেন, এটা তৃণমূলের প্রোগ্রাম নয়, আমি আসতেই পারি, ঠিক বলেছেন, তৃণমূলের প্রোগ্রাম নয়। তো দয়া করে সেটা আপনার শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে বুঝিয়ে বলুন। অশোক দিন্দা বিজেপির বিধায়ক বলছে ওটা তৃণমূলের প্রোগ্রাম নয়। তা এইটা তো আমরাও জানি তৃণমূলের প্রোগ্রাম নয়, তাহলে বিজেপি বলছে কেন? 2 নম্বর প্রশ্ন, অশোক দিন্দা ঢুকলেন কি করে সপরিবারে? 3, অশোক দিন্দা যেটা বলেছেন যে আমাকে কেউ মেসির সঙ্গে ছবি দেখাতে পারবে, ছবি অলরেডি পোস্ট করে দেওয়া হয়েছে। কেন মিথ্যা কথা বলছেন? কেন লোকের চোখ ঘোরাবার চেষ্টা করছেন? অশোক দিন্দা ঢুকলেন কি করে? কে কার্ড দিয়েছিল? কি করে মাঠের মধ্যে গেলেন? যে সোর্স থেকে কার্ড বেরিয়েছে সেই সোর্সই বাড়তি কার্ড বিলিয়েছে কিনা, এগুলো সব তদন্ত হওয়া উচিত। অশোক দিন্দাকে তো জিজ্ঞাসাবাদই করা উচিত, উনি কার্ড কোথা থেকে পেলেন, পরিবারের লোক নিয়ে মাঠের মধ্যে কি করছিলেন। ওকে, থ্যাংক ইউ। ছাড় আর না।